নমস্কার, আমি সঞ্জীব হালদার আর আপনারা দেখছেন খেলবাজ। এবারের খবরটা ভারতীয় ফুটবলকে নিয়ে। না, খুব একটা ভালো নয়। বাংলাদেশের কাছে হার, তলানিতে পৌঁছে গেছে ভারতীয় ফুটবল। চারিদিকে শুধু অন্ধকার। কিন্তু কেন এই হাল? কেন এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতীয় ফুটবলকে? এই সব বিষয় নিয়ে চাঁচাছোলা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। না, কোনো রাগঢাক তিনি করেননি, একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। চলুন শুনে নেওয়া যাক তার বিশ্লেষণ। দেখো, এটা পৌঁছলো কেন? এটা তো একদিনে পৌঁছয়নি। দীর্ঘদিন ধরে ঠিকঠাক পরিচালনার অভাবে আজকে ইন্ডিয়ান ফুটবল এই জায়গায় পৌঁছেছে। এর মেন টোটালটাই দায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তারা ঠিক মতো সবকিছু চালাতে পারেনি। ঠিক মতো প্রতিটা গ্রুপ বলো, প্রতিটা ছেলেদের বলো, মেয়েদের বলো, যেখানেই বলো, কোনো জায়গাটাই ঠিকঠাক করতে পারেনি। এবং সেগুলো ঠিক করতে গেলে যে রকম দূরদর্শিতার প্রয়োজন ছিল, সেই রকমের দূরদর্শিতা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লোকজনের মধ্যে ছিল না, যে কারণে আজকে এই জায়গাটা পৌঁছে গেছে একদম তলানিতে। আজকে অলমোস্ট লোকের কাছে ভিক্ষে করতে হচ্ছে, বলতে হচ্ছে, সবাইকে রিকোয়েস্ট করতে হচ্ছে। আজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা অটোনোমাস বডি, তার তো একটা জায়গা থাকবে। কোথায় সেই জায়গা? জায়গা তো নেই। জায়গা নেই বলে আজকে আইএসএল শুরু করতে পারেনি। আই লিগটা তো ওইভাবে আইএসএল এর এফএসডিএল চালায় না। আই লিগটা তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালায়। সেটাও তারা কিছু বলতে পারছে না আদৌ হবে কি হবে না। তাহলে টোটাল ব্যাপারটাই অন্ধকারে চলে গেছে। প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, সারা মানে ইন্ডিয়ার সমস্ত মানে ফুটবল ফ্যাটার্নিটি বলো, ফুটবলের সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকে আজকে অন্ধকারে। এটা তো ঠিক নয়, এটা দেখা উচিত। এটা একটা বলছে প্রফেশনাল, কিন্তু প্রফেশনালিজমটা কোথায়? সেই প্রফেশনালিজমটা থাকলে আজকে এই জায়গায় পৌঁছতো না। দেখো, ভালো ফুটবলার নেই। ফুটবলার তুলে স্কুলে টিচাররা পড়াচ্ছে, সেখানে স্টুডেন্ট আসছে। তুমি সেখানে তো 40টার মধ্যে 10টা তো ভালো স্টুডেন্ট থাকে। তাহলে সেই ভালো 10টা স্টুডেন্ট তো সেখান থেকে সাইন করে ভালো রেজাল্ট করে বেরিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে। এটা তো নয় যে তাদের কোয়ালিটি নেই। কোয়ালিটি তো আছে, আমরা তো তাদের তুলে আনতে পারিনি সেইভাবে। আমরা দেখাইনি গ্রাসরুট লেভেলটা থেকে তুলে আনতে গেলে যে যে দূরদর্শিতার দরকার, যে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো আমরা কিচ্ছু করতে পারিনি। একটা কারোর ভালো একটা একাডেমি নেই, ফুটবল একাডেমি নেই। টাটা ছিল, সেই টাটাও আজকে ঢুকছে। তাহলে ফুটবলারটা আসবে কোত্থেকে? আমি এখন ফুটবলারদের দোষ দিয়ে লাভটা কি? তাদের কি সেইভাবে সুযোগ দেয়া হয়েছে? তাদের সেইভাবে তৈরি করা হয়েছে? হয়নি তো। অবশ্যই ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষতি হয়েছে। দেখো, আমরা আজকে আজকে 142-এ চলে গেছি। আমাদের আগে 141টা দেশ আছে। সেখানকার ফুটবল অনেক বেশি উন্নত। সেখানকার কোচেস, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, তাদের চিন্তা ভাবনা অনেক অনেক উন্নত। তা তাদেরকে যদি না আনতে পারি, তাদেরকে না আনতে পারলে আমরা সিস্টেমটাকে তো অ্যাডপ্ট করতে পারবো না। বব হাউটনের সময় যেটা স্টার্ট হয়েছিল, ইন্ডিয়ান অ্যারোসকে আই লিগে খেলানো হয়েছিল, ন্যাশনাল লিগে খেলানো হতো। তাদের নামা ছিল না, ওটা ছিল না। তারা খেলতো, একটা টিম তৈরি হতো। সেই রকম টিম কোথায়? আর একটা কোচের আন্ডারে টোটাল ইন্ডিয়ান ফুটবলটাকে রাখতে হবে, যাতে একটা সিস্টেমে খেলতে পারে। একটা মানে একটা কোচ যদি গাইড করে, তাকে সেই দায়িত্বটা দিতে হবে। সেরকম কোচকে আনতে হবে তোমাকে, যে সব লেভেলগুলো সে দেখবে। সেই চিন্তা ভাবনাটা তো নেই। এক একটা জায়গার এক একটা কোচ, এখানে একটা কোচ, ওখানে একটা কোচ, আন্ডার 23-তে একটা কোচ, আন্ডার 21-এ, আন্ডার 19-এ, সবাই সবার মতো নিজের মতো করে করছে। তাহলে আন্ডার 13-এ যে ছেলেটা একটা কোচের আন্ডারে হলো, আন্ডার 17-এ এসে সেই ছেলেটা একটা অন্য কোচের আন্ডারে গেল, তার সিস্টেমটা গেল পাল্টে। আন্ডার 19-এ গিয়ে আবার একটা কোচের আন্ডারে।
এগুলো তোমায় চিন্তা করতে হবে। এই কোচগুলো থাকবে একজন কোচের আন্ডারে, সে যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এই আন্ডার এজের টিমগুলোকে চালাতে হবে কোচেদের। কোথায়? এখানে যে যার পছন্দ মতো কোচকে ঢুকিয়ে দিচ্ছে, আজকে মুসা, কালকে অমুক, কালকে এই এই নানা রকম ভাবে চলছে। এরম ভাবে চললে তো হবে না, একটা সিস্টেমে আসতে হবে। তো একটা টোটাল তোমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, টোটাল একটা মানে ফিউচার ইয়ে তৈরি করতে হবে, গাইডলাইন তৈরি করতে হবে। এইগুলো কোনোদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চিন্তা করেছে? কোনোদিন চিন্তা করেনি। কোনো রকমের ছেলে উঠলে তাদের এনে ইন্ডিয়া টিমে খেলিয়ে দেওয়া হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। আর এখানে আইএসএল চলে এসে পয়সার ব্যাপার হয়ে গেছে, যে যেখানে পাচ্ছে প্লেয়ার নিয়ে নিচ্ছে, যার 10 টাকা পাওয়ার যোগ্যতা তাকে 100 টাকা দিয়ে দিচ্ছে। এটা তো এই সিস্টেমে হলে তো হবে না। তোকে একটা সিস্টেমে মানে একটা ঠিকঠাক সিস্টেমে আসতে হবে, যেখান থেকে প্লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ উঠতে পারবে। একদমই জরুরি। এখানে ভালো কোচিং করাচ্ছে কে? এই তো তোমার খালিদ জামিল। হই হই করে রিপোর্টাররা, সাংবাদিকরা, বাংলার লোকেরা হই হই করলো দেশীয় কোচ, দেশীয় কোচ। আরে আমি তখনও বলেছিলাম দেশীয় কোচ কে আছে একটা নাম বলো, একটা নাম বলো দেশীয় কোচের। খালিদ জামিল কোথায়? সে ওই টুকটাক মন্ত্র আর ওই ডিফেন্সিভ অ্যাটিটিউড, দরকার হলে 10টা স্টপার নামিয়ে দেবে, গোল যেন না খায়। এটা কি কোনো ফুটবল হচ্ছে? একটা আইজলকে চ্যাম্পিয়ন করেছে কি, কাকে কি করেছে সেই নিয়ে কি ইন্ডিয়া টিমের কোচের জায়গাটা হয়? বাকি রইল কে? গৌর মাঙ্গি, তারপরে মহেশ গাউলি, তারপরে আরো স্টিভেন দাস, এরা সব আছে। এরা সব অ্যাসিস্ট্যান্ট কোচ। এরা একটা ফরেন কোচের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ, তাদের কোনো ক্ষমতা নেই। একটা মেন কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমাদের ইন্ডিয়াতে। তো তারা এখনো কোচিং করার তাদের কোনো অভিজ্ঞতাই নেই। তাই এই অবস্থা হবে তো। আজকে ইন্ডিপেন্ডেন্টলি কোচিং, একটা ইন্ডিয়ান কোচের নাম বড় যে ইন্ডিপেন্ডেন্টলি কোচিং করে দাঁড়িয়েছে, কেউ নেই। তাহলে ইন্ডিয়ান কোচ দিয়ে হবে কি করে? আর ইন্ডিয়ান কোচেদের মানসিকতা ইন্ডিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে। তারা যতই বাইরে থেকে লাইসেন্স করে রাখুক, এএফসি করুক, যাই করুক, কিন্তু তাদের মানসিকতা সেই ইন্ডিয়া এসে ইন্ডিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে তুমি যদি ইউরোপের একটা ভালো দেশ থেকে একটা ভালো কোচ আনো, তার চিন্তা ভাবনাটা অনেক উঁচুতে, সে অন্যভাবে চিন্তা করবে। ওই জন্য ইন্ডিয়ান কোচ সবসময় বাইরের রাখতেই হবে। আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বাইরের কোচ দরকার, তাকে হেল্প করার জন্য ইন্ডিয়ান কোচ থাকবে, কিন্তু আমার দরকার বাইরের কোচ। যে টোটাল সিস্টেমটা, ওই এলেভেলে কোচ আনলে হবে না, তোমাকে ভালো কোচকে ভালো পয়সা দিয়ে আনতে হবে, তবে তো উন্নতি হবে। আর এই জাপান এই জায়গায় গেছে কেন? জাপান অনেক পরে আরম্ভ করে, যখন ইন্ডিয়া এশিয়াডে খেলেছিল ওই 61-62, তখন তখন জাপান টাপান কোথায়? তারপরে জাপান শুরু করলো করলে আজকে কোথায় চলে গেছে। ওটাই বলে প্রফেশনালিজম। ঠিক ঠিক ভাবে এগিয়ে গেছে। আমাদের তো সেইভাবে এগোয়নি। কোনো দায় নেই, বড় ক্লাবগুলো কোনো দায়ই নেই। কোথায়? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান আজ পর্যন্ত নিজস্ব একটা মাঠ তৈরি করতে পারেনি। 100 বছরের ওপর পুরনো ক্লাব, এরা কি ফুটবল প্লেয়ার সাপ্লাই দেবে? নিজস্ব মাঠ আছে এদের? কোটি কোটি টাকা প্রত্যেক বছর খরচ হচ্ছে, একটা মাঠ করতে পারে না। এটা কি প্রফেশনালিজম? এটাই কি ডেভেলপমেন্টের নমুনা? সেখানে বড় ক্লাবগুলো, তুমি এফএসডিএল, এআইএফএ একদম স্ট্রিক্ট হতে হবে যে তোমাকে ডেভেলপমেন্ট লিগে প্লেয়ার তৈরি করতে হবে, রিজার্ভ টিম তৈরি করতে হবে কম্পালসারি, নাহলে আইএসএল খেলতে পারবে না। ইচ্ছে মতো যখন হবে তখন এর ওর থেকে ধরে জোগাড় করে, এই মোহনবাগান সবই তো এখান থেকে ওখান থেকে ধরে টিম করে খেলায়। ইস্টবেঙ্গল কিছুটা করছে এখন, বেঙ্গালুরু কিছুটা করছে, বাকি কোথায়? এগুলোকে স্ট্রিক্ট হতে হবে তোমাকে, তবে তো ফুটবলের উন্নতি হবে, নাহলে হবে না। প্রতিটা বিভাগে তোমাকে, আজকে ক্রিকেটে কতগুলো খেলা তুমি দেখো, রঞ্জি ট্রফি থেকে আরম্ভ হচ্ছে, সিকে নাইডু আছে, তুমি কি বলে ইরানি ট্রফি আছে, রঞ্জি ট্রফি আছে থেকে আরম্ভ করে অনেকগুলো, মুস্তাক আলী থেকে আরম্ভ করে কত টুর্নামেন্ট, কত খেলা স্কোপ। এখানে খেলার স্কোপ কোথায়? একটা আইএসএল।
আর কোনো কিছু নেই। আর ওই টিম টিম করে একটা সুপার কাপ, তাও সে হাস্যকর। আইএফএসি সেটাও হাস্যকর। কোথা থেকে হবে? প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানো উচিত, ডেফিনেটলি কাজে লাগানো উচিত। ডেফিনেটলি প্রাক্তন ফুটবলারদের যারা কোচিং এর সঙ্গে যুক্ত, তাদেরকে তুমি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন এজ গ্রুপে তুমি তাদেরকে ইনভলভ করো, তাদেরকে স্পটার হিসেবে নাও। আসল কথা, আমাদের প্রাক্তন ফুটবলাররা এত বেশি আমরা মানে মানে কি বলবো, বলতে লজ্জা করে, ধান্দাবাজ বলা যায়। যে কোথায় কি আছে সেই খুঁজি, কোথায় ডেভেলপমেন্ট হবে সেটা চিন্তা করি না, কোথায় পয়সা আছে, কোথায় কি পাওয়া যাবে এটা চিন্তা করা হয়। তা প্রাক্তন ফুটবলার দিদি কাজ কোথা থেকে হবে? কেউ করে? কেউ মাঠে নেবে? প্রাক্তন নামকরা প্রাক্তন ফুটবলার মাঠে নেবে, প্লেয়ারদের শেখাচ্ছে, প্লেয়ারদের কোচিং করাচ্ছে? কটা দেখতে পাবে তুমি? সব মাথার ওপর বসে আছে, মাঠে কেউ নামে না। তাহলে প্রাক্তন ফুটবলারদের তো দরকার ছিল, অবশ্যই দরকার, তাদের এক্সপিরিয়েন্সটা ভীষণ দরকার। সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে, এবং সেটা সেইরকম ভাবেই কাজে লাগাতে হবে। তার উপর মাথার উপর একটা তোমার অ্যাডমিনিস্ট্রেশনের কড়া লোককে দরকার। এগুলো তো চিন্তা করতে হবে, এগুলো না করলে হবে না, এগুলো না করলে হবে না। দেখো, আগেও করেছে তোমার জিটিভিও আগে একবার করেছিল, আন্ডার 19 বোধহয়, মোস্ট প্রবাবলি করেছিল, ইজওয়াল মাঠে হয়েছিল, জেলা থেকে হয়েছিল, এসে ফাইনাল রাউন্ডে ইজওয়াল মাঠে হয়েছিল, কিচ্ছু হয়নি। আর বেঙ্গল সুপার লিগটা হবে বলছে, হবে আশা করা যাচ্ছে, হবে মানে কি? আসল ওপরটাই তো কিছু নেই এখানে, হয়ে তারা কোথায় খেলবে? যদি আই লিগ আইএসএল নাই হয়, তাহলে এরা কোথায় খেলবে বেঙ্গল সুপার লিগে? আর বেঙ্গল সুপার লিগে কারা খেলছে? যারা আইএসএল আই লিগ খেলে না তাদের জন্য তারা বেঙ্গল সুপার লিগ খেলছে। তার মানে এই সিএফএল এ খেলা ছেলেরাই বেঙ্গল সুপার লিগে ঢুকবে। সেখানেও তো প্রপার সিলেকশন কি হবে আমার তো খুব সন্দেহ আছে। সেখানেও তো পয়সার ব্যাপার, সেখানেও ঘুরঘুর করছে সব সিনিয়র প্লেয়াররা। কোথায় হবে? আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। আমি জানি না বেঙ্গল সুপার লিগে কতটা এফেক্টিভ হবে। আহ, উম, দেখো, বেঙ্গল সুপার লিগে খরচ হচ্ছে, ভালো কথা, প্লেয়ার আসবে, একটা তলার লেভেলের প্লেয়াররা খেলবে, এক একটা প্লেয়ার 6টা করে ম্যাচ খেলবে গ্রুপে, হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, ঠিক আছে, ভালো। কিন্তু তাদেরকে, তাদের জায়গাটা কোথায়? এখান থেকে খেলে তারপর কোথায় যাবে? শুনলাম জি5-এ দেখাবে খেলাগুলো। জি5-এ দেখে স্পট করা আর মাঠে এসে স্পট করা দুটোর মধ্যে আলাদা তফাৎ। আর এবারে যা সিচুয়েশন, যা ডামাডোল চলছে, তাতে মাঠে এসে কে প্লেয়ার দেখতে আসবে? এই প্লেয়ারদেরই রাখতে পারছে না, মাইনে বন্ধ করে দিচ্ছে, স্যালারি বন্ধ, স্টপ হয়ে গেছে সব। এরপরে আর কে প্লেয়ার নেবে তুমি বলো তো? কেউ নেবে? নেওয়ার প্রশ্ন আসবে? ওই নোটবুকে নাম উঠবে, তারপরে আবার যথারীতি শেষ। ওপরটাই তো ঠিক নেই, ওপর ঠিক না থাকে তলা থেকে তো তুমি কি করে নিয়ে যাবে? একটা ঠিক ঠিক সিস্টেমটা থাকলে তো তলা থেকে স্টেপ বাই স্টেপ ওঠে। এবছর অন্তত সেই সিস্টেমটাই, সেই ব্যাপারটাই নেই। কি হবে কেউ জানে না। আমি ধরে নিলাম বেঙ্গল সুপার লিগ দারুণ খেলা হলো, ভালো হলো, কটা ছেলে উঠলো, কিন্তু তারপর তাদের ভবিষ্যৎ কি করবে তারা? সাচি কি পারবে আইএসএল চালাতে? সাচি পারবে আই লিগ চালাতে? দেখো, কেন্দ্রীয় সরকারের মাথা যদি ইনভলভ হয়, হতে পারে। কেন? কেন্দ্র সরকার মনে করলে অনেক কিছু করতে পারে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে, তাহলে একটা আইএসএল আই লিগ চালানোটা, একটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে স্ট্রং করা, মানে ফাইন্যান্সিয়ালি কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় সেন্ট্রালের কাছে। তারা মনে করলে অনেক কিছু করতে পারে। যেটা আজকে জাপান করেছে, যে প্রত্যেকটা 20টা কোম্পানিকে বলে দিয়েছে তোমরা 20টা টিমকে স্পন্সর করবে, 20টা টিমকে স্পন্সর করবে, নাহলে তোমরা যে সুযোগটা সরকারের থেকে পাও সেটা কিছু পাবে না। স্ট্রিক্ট। সেন্ট্রাল যদি মনে করে অনেক কিছু করতে পারে। সেন্ট্রাল মনে করলে আইএসএল আই লিগ হই হই করে চলবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দারুণ জায়গায় পৌঁছে যাবে। কিন্তু সেন্ট্রালকে সেই রকম লোক
আসতে হবে সেন্ট্রাল থেকে। আমি বারবার যেটা বলে এসেছি, একটা বড় মাথা দরকার, সেই মাথাটা চালাবে, সেই মাথাটার ক্ষমতা থাকবে কন্ট্রোল করার, ক্ষমতা থাকবে স্পন্সর আনার, ফাইন্যান্সিয়াল দিকটা গার্ড দেওয়ার। একদমই তাই। মরুভূমিতে জলের চিকচিকিনি দেখতে পাওয়া গেছে, এবার আদৌ সেটা জল না সত্যি মরীচিকা, সেটা ভবিষ্যৎ বলবে। শুনলেন দেবাশিস মুখার্জির ভারতীয় ফুটবল নিয়ে বিশ্লেষণ। চারিদিকেই তো অন্ধকার, জানি না কিভাবে আমরা ফিরব নতুন ছন্দে, নতুনভাবে। আমরা আশা রাখছি আবার ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল। দেখা যাক কি হয়। আপাতত এইটুকু, আমরা আবার ফিরব ফুটবল, ক্রিকেট সব কিছুর খবর নিয়ে। সঙ্গে থাকুন, আর লাইক বাটনটা একটু ক্লিক করবেন আর সাবস্ক্রিপশন করবেন। আমরা এভাবেই আপনাদের সঙ্গে যুক্ত থাকব আর নানান খবর দিতে থাকব। নমস্কার।